যেখানে আকাশ নেমে আসে সাগরের বুকে, যেখানে বাতাসে লুকিয়ে থাকে এক অদ্ভুত নির্জনতা, আজ আমরা চলেছি সেই নীরব অথচ অপরূপ সৌন্দর্যের ঠিকানায়। হ্যাঁ, আমি বলছি এই বকখালির কথা। যেখানে রয়েছে একমাত্র সাদাবালির বীজ, রয়েছে এমন একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ কাঁকড়া আপন মনে আচরণ করে চলেছে। এখানে সমুদ্রের আশেপাশে রয়েছে বেশ কিছু বড় হোটেল এবং হলিডে হোম। সাইট সিনে আমি আপনাদের দেখাবো হেনরিজ আইল্যান্ড, বেনফিশ, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ এবং ইকো পার্ক। সাপ্তাহিক ছুটি কাটাতে আপনারা আমার মতো এক রাত দুদিনের জন্য এখানে কিছুটা সময় কাটাতে আসতেই পারেন। আপনারা বকখালি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবারের গুণগত মান ভালো পাবেন, এই বকখালি ভ্রমণ করতে মোট আপনাদের কত খরচ পড়বে, এই সকল তথ্য নিয়ে শুরু হতে চলেছে আজকে আমার বকখালি ভ্রমণ পর্ব 2026। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি। তো দর্শকদের অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নামখানায় অবস্থিত এই বকখালি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা বকখালিতে কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো লোকাল ট্রেনে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন বকখালিতে। আর এটাই সমস্ত ভ্রমণকারীর কাছে সবথেকে সাশ্রয়ী বলে মনে করা হয়, যেহেতু সকাল 5টা 20, 7টা 14 এবং 9টা 16 শিয়ালদা নামখানা লোকালে যাওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা নামখানা লোকাল এইমাত্র 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হলো নামখানা লোকাল যাওয়ার ভিড়। দেখুন, এই মুহূর্তে শিয়ালদা নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। দেখুন, ঢুকে গেছে আমাদের নামখানা লোকাল। এই নামখানা লোকাল আমি এখন উঠে ওই জানলার কোনো একটা সিট পেয়ে গেছি। তো সকাল সকাল কিন্তু নামখানা লোকাল প্রচুর ফাঁকা থাকে। এটা কিন্তু এখন আপনারা ফাঁকা দেখছেন, এরপরে কিন্তু এটা ফাঁকা থাকবে না, প্রচণ্ড ভিড় হয়ে যাবে। গাড়ি যত সামনের দিকে এগোবে তত কিন্তু গাড়ি প্রচণ্ড ভিড় হয়ে যাবে। 7টা 14 শিয়ালদা নামখানা লোকাল খুবই জনপ্রিয় একটি ট্রেন। আপনাদের যদি এই ট্রেনে সিট নিয়ে যেতে হয় তাহলে কিন্তু ট্রেন প্রবেশ করার আগে আপনাদের প্ল্যাটফর্মে চলে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা সিট পাবেন। নাহলে কিন্তু আপনাদের সিট নিতে গেলে পরে কিন্তু প্রচণ্ড মারামারি ধরাধরি করে সিট নিতে হবে। খুবই জনপ্রিয় ট্রেন, প্রচণ্ড ভিড় হয়, সেই কারণেই আমি আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম আজকে। শিয়ালদা থেকে নামখানার মোট দূরত্ব 108 কিলোমিটার। আর এই 108 কিলোমিটার অতিক্রম করতে এই ট্রেনটি টোটাল সময় নেবে 3 ঘন্টার মতো। এখান থেকে ডাইরেক্ট নামখানার কোনো ট্রেন নেই। এই 7টা 14 ট্রেনটা এখান থেকে প্রথমে যাবে লক্ষ্মীকান্তপুর থেকে তারপরে ওখান থেকে 15 মিনিট হল্ট দিয়ে এই ট্রেনটাই চলে যাবে নামখানাতে। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7টা 14। আর শিয়ালদা নামখানা লোকাল এই মুহূর্তে শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থল নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 9টা। আর এই মুহূর্তে আমরা এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে পৌঁছালাম। 9টা 15-তে পুনরায় এখান থেকে একই গাড়ি ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। আপনারা যদি IRCTC মোবাইল অ্যাপে সার্চ করেন শিয়ালদা নামখানা লোকাল, সেখানে আপনারা নামখানা লোকাল পাবেন না। সেখানে আপনারা দেখতে পাবেন কি, সেখানে দেখাবে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর। 7টা 14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর দেখাবে। সেটা এই 9টার সময় এই লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছানোর ঠিক সেম ট্রেনই আবার এখান থেকে ছেড়ে দেবে 9টা 15-তে নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় ঠিক 10টা 20। আর এখন আমরা ধীরে ধীরে নামখানা স্টেশনে প্রবেশ করছি। দীর্ঘ 108 কিলোমিটার অতিক্রম করে আপনারা নামখানা তো পৌঁছে গেলেন, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আপনারা নামখানা স্টেশন থেকে কিভাবে বকখালি যাবেন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক স্টেশনের বাইরে। আমি এখন চলে এসেছি ঠিক নামখানা স্টেশনের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নামখানা স্টেশন। আর স্টেশনের বাইরে প্রচুর টোটো, অটো এগুলো দাঁড়ানো থাকে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টোটো আছে। আপনারা এখান থেকে টোটো বুক করে চলে যেতে পারবেন বকখালির উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে নামখানা স্টেশনে যাওয়ার যে গেটটা আছে, ঠিক গেটের থেকে বাইরে বেরিয়ে এখানে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে আপনারা হেঁটে আগিয়ে যাবেন। দেখুন, নামখানা স্টেশন থেকে
আপনারা একটু হেঁটে আসবেন, হেঁটে এসে এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ দেখালাম, এই রোডটা দিয়ে হেঁটে আপনারা ধীরে ধীরে চলে যাবেন মেন রোডে। মেন রোড থেকে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন, ওখান থেকে অটো এবং বাস টোটো দুটোই পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চলে যেতে পারবেন বকখালিতে। এখান থেকে দেখুন এই মেন রোড ক্রস করলাম, মেন রোড ক্রস করার পরে 40 টাকা করে দেখুন এই অটোগুলো আছে, এই অটোগুলো এখান থেকে 40 টাকা করে হয়। আর ওখানে বাসে করে আপনারা যেতে পারেন, বাসের ভাড়া পড়বে 30 টাকা করে। তো অলরেডি আমাদের গাড়ি বকখালির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। আমি আপনাদেরকে যেমনটা জানালাম, এই গাড়ি এখান থেকে টোটো আপনারা অনেক পেয়ে যাবেন, টোটো অটো প্রচুর পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অটোতে করে যান, খুব আরামে ভালোভাবে বসে যেতে পারবেন, ভাড়া নেবে মাত্র 40 টাকা। আমি এখন আপনাদেরকে যে ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, এই ব্রিজটার নাম হলো হাতানিয়া দোহানিয়া ব্রিজ। হাতানিয়া দোহানিয়া সেতু বা নামখানা সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাতানিয়া দোহানিয়া নদীর উপর অবস্থিত। এটি মূলত নামখানা এবং নারায়ণপুরকে যুক্ত করেছে। সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই একটি টোল মুক্ত সেতু হিসাবে ব্যবহৃত হয়। আর এই সেতুর মোট দৈর্ঘ্য 960 মিটার। নামখানা স্টেশন থেকে বকখালির মোট দূরত্ব 27 কিলোমিটার। আর এই 27 কিলোমিটার অতিক্রম করতে আপনাদের সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। বকখালিতে আপনারা এসে তো গেলেন, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আসছে যে বকখালিতে এসে আপনারা কোন হোটেলে থাকবেন। হ্যাঁ, আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে এখন নিয়ে যাচ্ছি আপনাদের হোটেল আমন্ত্রণে, এবং হোটেল আমন্ত্রণে নিয়ে দেখাচ্ছি যে এখানকার হোটেলের রুম কী আছে। আর একটা কথা বলে দিচ্ছি যে আমি হোটেল আমন্ত্রণের একটা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে চলেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এখন দেখাবো D3। আর একটা শীতকালে আসলে পর আপনারা পেয়ে যাবেন এখানে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, 3 জনের থাকার মতো বেডও আছে, এখানে একটা ডাইনিং টেবিলও আছে। এখানে বড় সেই সেম মিরর সব জায়গায় আছে, মিরর আছে। আর ওয়াশরুমটা আমি এখন আপনাদেরকে একবার দেখাই। ওয়াশরুমও সেম ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার সেম ওয়াশরুম, সমস্ত রকম ফেসিলিটিস দিয়ে এখানে আছে। জলও পড়ছে, জলটা পড়ছে কিনা দেখিয়ে দেখবার, দেখুন জলও পড়ছে, সব কিছুই আছে। তো ফেসিলিটিসের দিক থেকে হোটেল আমন্ত্রণে কোনোটা কমতি রাখিনি। আপনারা আসুন, আপনারা এসে হোটেল আমন্ত্রণের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে রুম বুক করতে পারেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আপনারা দুপুরে কোথায় খাওয়া দাওয়া করবেন বা রাত্রে কোথায় খাওয়া দাওয়া করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে আসছি এখানে, এটা হলো আদি বনশ্রী হোটেল। তো এটা হচ্ছে আদি বনশ্রী হোটেল, খুব সুন্দর এই হোটেলটা, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেল। আর আমি আজকে এখানে অর্ডার করেছি, যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই এখানে আমি একটি নিরামিষ থালি অর্ডার করেছি। এটা হলো নিরামিষ থালি। নিরামিষে কী কী দিয়েছে আমি একবার আপনাদেরকে দেখাই। ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, লেবু দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর একটা আলু পোস্ত দিয়েছে, আর সাথে আসছে বাটার পনির। আদি বনশ্রী এসি হোটেলের রেট চার্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা রেট চার্ট দেখে আপনাদের মন মতো খাবার অর্ডার দিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি পিকনিক গার্ডেনের সামনে। এখানে আপনারা 600 টাকার বিনিময়ে পিকনিক স্পট বুকিং করে আপনারা এখানে পিকনিক করতে পারেন। আর এই বকখালির সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ জায়গাটা কার পার্কিং এরিয়া। আপনারা এখানে ঘন্টা চুক্তিতে কার পার্কিং করে আপনারা পিকনিক করতে পারেন বা সম্পূর্ণ বকখালি ঘুরে দেখতে পারেন। আর বকখালি পিকনিক গার্ডেনের পাশেই রয়েছে সাধারণের জন্য শৌচালয়, আপনারা চাইলে এই শৌচালয় ইউজ করতে পারেন। আর বকখালি সমুদ্র বিচে যাওয়ার দুই সাইড থেকে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন। দেখুন প্রচুর দোকান আছে। আর একটু আগে আমি আপনাকে দেখালাম বকখালি পিকনিক গার্ডেন, ওখানে গিয়ে আপনারা স্পট বুক করে পিকনিকও করতে পারবেন। পায়ের নিচে নরম সাদা বালি আর হালকা সমুদ্রের ঠান্ডা হাওয়ায় প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। দূরে ঢেউয়ের শব্দ ধীরে ধীরে এসে তীর ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে। এই শব্দটা শুধু জলের নয়, এটা সমুদ্রের নিজের গল্প বলার ভাষা। সমুদ্রের সামনে দাঁড়ালে মানুষটা হঠাৎ খুব ছোট মনে হয়, আর মনটা হয়ে যায় বিশাল আকারের মতো বড়। এটাই বকখালি, এটাই পশ্চিমবঙ্গের একমাত্র শান্তি নিরিবিলি সমুদ্র তট। চারদিকে তাকালেই ছোট ছোট লাল কাঁকড়া আপন মনে বিচরণ করে চলেছে।
ক্যামেরা একটু এগোতেই তারা লুকিয়ে পড়ছে নিজেদের আশ্রয়স্থলে। প্রকৃতির এই ছোট্ট খেলা মানুষকে অদ্ভুতভাবে আনন্দে ভরিয়ে দেয়। ধীরে ধীরে সূর্য নামছে পশ্চিম আকাশে। আকাশ কমলা আর গোলাপি রঙে রঙিয়ে উঠেছে। সমুদ্রের জলে সেই আলো ঝিলমিল করছে, মনে হয় যেন স্বপ্নের ভেতরে হাঁটছে। বকখালি সমুদ্র সৈকতে ভিড় কম, শব্দ কম। এখানে শুধু আপনি, আপনার মন আর সমুদ্র। যারা একটু শান্তি খুঁজছেন, নিজেদের সাথে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য বকখালি এক নিঃশব্দ আশ্রয়। বকখালি আপনারা আসছেন, কিন্তু আপনারা ভাবছেন যে বকখালি কোথায় কোথায় সাইট সিইং করা যায়। হ্যাঁ, বকখালিতে আপনারা সারাদিন ঘুরবেন। ঠিক দুপুরবেলা 2টা থেকে 3টের মধ্যে একটা টোটো বুকিং করবেন। একটি টোটো বুকিং করে আপনারা বেরিয়ে পড়বেন বকখালি সাইট সিইং। কিন্তু বেরিয়ে তো পড়লেন, কোথায় কোথায় ঘুরবেন সেটা কি আপনারা জানেন? বেস্ট 5টি জায়গা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন এই মুহূর্তে হেনরি আইল্যান্ডে প্রবেশ করব। হেনরি আইল্যান্ডে প্রবেশ করার ঠিক আগেই এখানে আছে টিকিট কাউন্টার। আপনাদের এখান থেকে টিকিট কালেক্ট করে নিতে হবে। তো আমি এই টিকিট কালেক্ট করে নিলাম। এই যে টিকিট কালেক্ট করে নিলাম। আমি যেহেতু একা আসছি আর আমার সাথে এই টোটো দাঁড়ানো আছে, টোটো যাবে, তার জন্য 20 টাকা ফেয়ার পড়ে গেল। তো আমি এই মুহূর্তে আছি হেনরি আইল্যান্ডের একদম গেটের সামনে। এখান থেকেই টিকিট কালেক্ট করে আপনাদেরকে হেনরি আইল্যান্ডের ভেতরে প্রবেশ করতে হবে। তো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আমি বাইরে থেকে একবার ওভারভিউটা দেখিয়ে দিই। এই যে, আর আমাদেরকে এই রাস্তা থেকে সোজা এগিয়ে যেতে হবে আইল্যান্ডের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আজকে আমার টোটো। আমি এনার সঙ্গেই পুরো সাইট সিনের ট্রিপটা কমপ্লিট করব। তোমার নাম বলো তো? সুশান্ত জানা। সুশান্ত জানা। হেনরি আইল্যান্ড, যেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, রয়েছে একটি পুরাতন কাঠের ব্রিজ, যেটি এই আইল্যান্ডকে আরও সুন্দর করে তুলেছে। ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছি হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকতে। একদম বিচে আমরা এই মুহূর্তে চলে আসলাম। দেখুন বিচটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, আর দেখতে পাবেন কমলা এবং গোলাপি রঙের সূর্যের কিরণ, যা এই আইল্যান্ডকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তোলে। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের সামনে। আর এই ওয়াচ টাওয়ার থেকে আমি এখন ওয়াচ টাওয়ারের ওপরে যাব। চলুন ওয়াচ টাওয়ারের ওপরে আপনাদেরকে একটু নিয়ে যাই এবং ওপর থেকে পুরো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউটা আমি আপনাদেরকে একবার দেখাই। দেখুন, আমি একদম সম্পূর্ণ ওয়াচ টাওয়ারের একদম পুরো ওপরে চলে এসেছি। এখান থেকে ভিউটা আমি আপনাদেরকে একবার দেখাই। দারুণ ভিউ। দারুণ ভিউজ দেখুন। আর আমরা এইমাত্র ঠিক এখান থেকে আসলাম। আমরা এই রাস্তা থেকে প্রবেশ করেছিলাম, আবার এই রাস্তা থেকে রিটার্ন চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যস্থল হবে বেনফিশ। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম বেনফিশে। বেনফিশ ফিশারগঞ্জ মৎস্য নিলাম কেন্দ্র। এখান থেকে কিন্তু মাছের নিলাম করা হয়। এটা পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দরভাবে এই জিনিসটাকে সাজিয়ে দিয়েছে। দেখুন এই জায়গাটাকে, একের পর এক দোকান। দেখুন এটা হচ্ছে বেনফিশ। এখান থেকে যে ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো বেনফিশের আশেপাশে যতগুলো সাইট সিন আছে, এই ট্রলারগুলো কিন্তু সেখানে সাইট সিন করতে নিয়ে যায়। আপনারা যদি এখান থেকে মৌসুনি আইল্যান্ড বা জম্মুদ্বীপ লঞ্চে করে ট্যুর করেন, তাহলে পার হেড 150 টাকা করে পড়বে। মিনিমাম 27 জন লঞ্চে হতে হবে। আর যদি 27 জন না হয়, আপনারা যদি দলে 4-5 জন থাকেন বা 3 জন থাকেন, তাহলে এই নৌকাটি এখান থেকে রিজার্ভ হবে। রিজার্ভ হবে কীরকম? যদি জম্বুদ্বীপ যান তাহলে 2500 টাকা দিতে হবে, আর যদি মৌসুনি আইল্যান্ড যান তাহলে 4000 টাকা দিতে হবে। আমি এই মুহূর্তে চলে আসলাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন কার্গিল সি বিচ। দেখুন সূর্য যখন অস্তের দিকে যায়, তার ভিউজটা একবার দেখি। ওয়াও ভিউজ, ওয়াও দার। প্রত্যেকে কিন্তু খুব মজা পাচ্ছে এখানে এসে। তার কারণ একটাই, সেটা হলো এই যে এটা বুঝতে পারছেন তো, এটা কি? এটা হচ্ছে এখন এখান থেকে সানসেট হচ্ছে। আর এই সানসেট ভিউজ দেখার জন্যই কিন্তু প্রতিটা ভ্রমণকারী এখানে আসে, কার্গিল সি বিচে আসে এই সানসেট দেখার জন্য। কেন ভালো বললো, কেন বিউটিফুল বললো, সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন লাল সূর্যের আলো যখন জলে এবং বালিতে পড়ছে, দেখুন সেখান থেকে একটা প্রতিফলন সৃষ্টি করছে। কি সুন্দর দেখুন।
এই কার্গিল সি বিচটা একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো এখানে কিন্তু শুটকি মাছ বিখ্যাত। কার্গিল সি বিচে আসলে পরে আপনাদের শুটকি মাছের গন্ধ শুকতেই হবে, সেটা আপনি চান বা না চান আপনাদেরকে শুটকি মাছের গন্ধ পেতেই হবে। আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম ফ্রেজারগঞ্জে, আর ফ্রেজারগঞ্জে পৌঁছানো মাত্রই আপনারা দেখতে পাবেন এটা গঙ্গামাতার মন্দির। দেখুন, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের গঙ্গামাতার মন্দির। জয় মা গঙ্গে। এটা হলো সম্পূর্ণ গঙ্গামাতার মন্দির, ফ্রেজারগঞ্জে অবস্থিত গঙ্গামাতার মন্দির। আর এটা হলো উইন্ডমিল, এখান থেকে কিন্তু হাওয়া বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এখানে যেটা উপরে ঘুরছে সেটা হলো র্যাডার। এই র্যাডার উপরে সবসময় ঘুরে, এই কারণে এখানে আবহাওয়ার রিপোর্ট এখান থেকে হয়। আর এটা ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেবের বাড়ি ছিল, যার নামে এই ফ্রেজারগঞ্জ নামকরণ করা হয়েছে। সেই ফ্রেজার সাহেবের বাড়ি ছিল ব্রিটিশ আমলে এটা এখানে। আর এখানে এটা এখন ভগ্নপ্রায় অবস্থায় আছে, কেননা জল এসে স্রোত এসে এই জায়গাটাকে সম্পূর্ণ এই বাড়িটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। ধীরে ধীরে দেখুন ভেঙে একদম একেবারে গুড়িয়ে যাচ্ছে প্রায় ধীরে ধীরে, যার জন্য এখানটা এখন বাধাই করে দিয়েছে। এই জায়গাটা এখন এই মুহূর্তে কিন্তু জল আসছে না। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের মেরিন ড্রাইভ, অর্থাৎ মেরিন ড্রাইভ এটাকে বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, সবেমাত্র বানানো শুরু হয়েছে। মেরিন ড্রাইভ কমপ্লিট হলে পরে দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, এখান থেকে মাছ ধরা হয়ে এই চলে যায় কার্গিল সি বিচের ওখানে, বা ফ্রেজারগঞ্জের থেকেও এখানে শুটকি মাছ, এখানে মূলত কিন্তু শুটকি মাছ সাপ্লাই করা হয়। আমি যে সাইট সিনগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্টসে জানিয়ে দেবেন। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের শেষ এবং ফাইনাল স্পট ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এখন এই ইকো পার্কে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, প্রায় 6টা বেজে গেছে। এখন কিন্তু 6টার সময় ওরা ইকো পার্ক বন্ধ করে দেয়, তো এই সময় ইকো পার্ক খোলা থাকে না। দেখুন এই সময় গেট বন্ধ, এই সাইড থেকে আপনাদেরকে ইকো পার্কে ঢুকতে হবে, মেন গেটটা বন্ধ। আর এটা হলো ইকো পার্কের ভেতরটা। এটা হচ্ছে রাতের বকখালি সি বিচের দোকান বসারগুলো, দেখুন কি সুন্দর লাইট দিয়ে উজ্জ্বলায় এখন দোকানগুলো সম্পূর্ণ খুব ভালো বোঝা যাচ্ছে। দেখুন